গুড আফটারনুন চিলড্রেন। তোমরা পড়েছ মন্বন্তর বলে একটা প্রবন্ধ, যেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। শ্রমের মূল্য হয়ে গেছে, মন্বন্তরও শেষ হয়ে গেছে। মন্বন্তর থেকে আরও দু একটা প্রশ্ন আমি লিখে অবশ্যই পাঠিয়ে দেব, কিন্তু তার আগে আজকে আমরা একটা কবিতা পড়ব। এমন একটা কবিতা আমরা পড়ব যেই কবিতাটা একটু অন্য রকম, অর্থাৎ এই কবিতার যিনি লেখক, অর্থাৎ কবি লেখক বলবো না, এই কবিতার যিনি কবি তিনি, এবং টোটাল কবিতাটাই যখন আমরা পড়ছি তখন তোমরা দেখবে এই কবিতাটা কিন্তু একদিক থেকে মজার, আর একদিক থেকে এই কবিতার ভেতরে একটা অসাধারণ ইনার মিনিং আছে। তাহলে আমরা একটা কবিতা আজকে পড়ছি, শুরু করছি। আজকে আমরা যে কবিতাটা পড়ব, কবিতাটার নাম হচ্ছে নন্দলাল। অত্যন্ত মজার কবিতা। কবিতাটা পড়ে তোমরা ভালো লাগবে, এবং সর্বোপরি কথা হচ্ছে কবিতার মধ্যে বেশ একটা ছন্দও আছে। ছন্দযুক্ত কবিতা তোমাদের নিশ্চয়ই খুব পছন্দ। তা এই কবিতাটা পড়ার আগে আমরা একটু কবি পরিচিতি জেনে নিই। কবি পরিচিতি মানে এই কবিতার যিনি লেখক তার নাম হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে তোমরা খুব একটা হয়তো শোনোনি। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন 1863 খ্রিস্টাব্দের 19শে জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম হয়েছিল। দ্বিজেন্দ্রলাল রায়কে সবাই সংক্ষেপে ডিএল রায় বলতো। এই দ্বিজেন্দ্রলাল রায় হুগলি কলেজ থেকে 1884 খ্রিস্টাব্দে বিএ পাশ করেছিলেন, এবং তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে এমএ পাশ করেন। তাহলে দ্বিজেন্দ্রলাল রায় প্রথমে হুগলি কলেজে পড়েছিলেন, তারপর উনি প্রেসিডেন্সি কলেজে পড়েছিলেন। পাঠ্যাবস্থায় যখন তিনি পড়াশোনা করতেন সেই সময় তার রচিত প্রথম একটা কাব্যগ্রন্থ পাবলিশড হয়েছিল। তার নাম হচ্ছে আর্যগাথা। 1886 খ্রিস্টাব্দে তিনি সরকারি কাজে যোগ দেন। চাকরি জীবনে কখনো সেটেলমেন্ট অফিসার, কখনো ডেপুটি ম্যাজিস্ট্রেট, কখনো বা আবগারি বিভাগের প্রধান পরিদর্শক হিসেবে তিনি তার জীবন অতিবাহিত করেছেন। স্বাধীনচেতা হওয়ার ফলে তার কর্মজীবন সুখের হয়নি। অর্থাৎ তিনি যেহেতু স্বাধীনচেতা ছিলেন, তিনি যেহেতু, সেটা আমরা সবাই জানি সেই সময় আমাদের দেশে ইংরেজরা ছিল, এবং যেহেতু ব্রিটিশ শাসন চলছিল সেহেতু ব্রিটিশদের প্রতি একটা মানে খুব ভালো, অর্থাৎ ব্রিটিশদের সঙ্গে তাল মিলিয়ে চলা বা তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে গেলে কিন্তু দেশ জননীর এগেনস্টে অনেক কিছু করতে হয়। সেটা কিন্তু দ্বিজেন্দ্রলাল কোনোদিনই করেননি। সেই জন্য সরকারি চাকরিও কিন্তু তার খুব একটা সুখকর হয়নি। অর্থাৎ সরকারি চাকরিতে শুরু করলেও তিনি বিভিন্নভাবে তার বিভিন্ন সময় ট্রান্সফার হয়েছিল। শুরু থেকে অর্থাৎ 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কাব্যই রচনা করেছিলেন। এই সময় তার 12টি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। এর মধ্যে ছিল প্রহসন, কাব্যনাট্য, ব্যঙ্গ ও হাস্যরসাত্মক কবিতা। তবে প্রহসন মানে কি জানো তো? যেগুলো বেশ মজার লেখা কোনো প্রবন্ধ বা গল্প, তাকে বলা হয় প্রহসন। তা দ্বিজেন্দ্রলাল রায় এসব লিখেছিলেন জীবনের প্রথম দিকে। পরবর্তীকালে জীবনের শেষ 10 বছর দ্বিজেন্দ্রলাল রায় নাটক রচনায় আত্মনিয়োগ করেছিলেন, এবং আমরা কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়কে একজন নাট্যকার হিসেবেই সবথেকে বেশি মনে রাখি। অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় একজন নাট্যকার ছিলেন, এবং তিনি তার জীবদ্দশায় যতগুলি নাটক লিখেছিলেন প্রত্যেকটি নাটকই ছিল ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং প্রতিটি নাটকেরই সেই সময় এবং বর্তমানেও কালেও কিন্তু মঞ্চস্থ হয়, এবং প্রত্যেকটা নাটকের খুব ভালো গুরুত্ব ছিল। নাটকের বিষয়বস্তু এবং নাটকের বর্ণনা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখাকে একটা নতুন মাত্রা যুক্ত করেছে। তার বিখ্যাত নাটক হলো শাহজাহান,
চন্দ্রগুপ্ত, নূরজাহান, মেবারের পতন, দুর্গাদাস, সীতা, এগুলো তার বিখ্যাত নাটক। এই স্বনামধন্য নাটক, শুধু তাই নয়, দ্বিজেন্দ্রলাল রায় কিন্তু খুব ভালো গানও লিখতেন। এই জন্য যেরকম আমরা রবীন্দ্রনাথের গানকে বলি রবীন্দ্রসঙ্গীত, ঠিক সেরকম যারা তোমরা গান নিয়ে চর্চা করো তারা নিশ্চয়ই জানো দ্বিজেন্দ্রলাল রায়ের গানকে বলা হয় দ্বিজেন্দ্র গীতি। এবং এই দ্বিজেন্দ্র গীতি কিন্তু একটা সময় এবং বর্তমানেও খুব ভালো যে গান, অর্থাৎ খুব উচ্চাঙ্গ মানের গানের মধ্যে কিন্তু পড়ছে। দ্বিজেন্দ্রলাল রায়ের গানের রচনা এবং সুর সব কিছু মিলিয়েই কিন্তু সেই রকম। যাই হোক, এই ব্যক্তিত্ব, এই মহান ব্যক্তিত্বের মৃত্যু হয়েছিল 1913 খ্রিস্টাব্দের 17ই মে। তাহলে আমরা আজকে যে কবিতাটি পড়ব, নন্দলাল বসুর লেখা, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নন্দলাল কবিতাটা, এই কবিতাটা পড়ার আগে আমরা প্রথমে কি পড়লাম, যে কবি দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে পরিচিতি। কবি পরিচিতি একটুখানি না জানলে কিন্তু কবিতা সেভাবে পড়ে খুব একটা কিছু, মানে একটু কবি পরিচিতিটা জানাটা খুবই দরকার। তা তোমরা কবি পরিচিতিটা জানলে তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের কবিতা নন্দলাল। কবিতাটির কবি হলেন দ্বিজেন্দ্রলাল রায়, যাকে আমরা সংক্ষেপে ডিএল রায় বলি। আলোচ্য কবিতাটি ডিএল রায়ের হাসির গান নামে কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত। মানে এই কবিতাটি উৎস হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের হাসির গান বলে একটা কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কবিতাটা পড়ার আগে আমি একটু তোমাদের বলে দিই, এই কবিতাটা যখন আমরা পড়ব আমাদের তখন ভাবতে হবে এই কবিতাটা কিন্তু সেই সময় লেখা, যেই সময় আমাদের দেশে ব্রিটিশ শাসন ছিল। সে সময় কিছু কিছু মানুষ যারা লোক দেখানোভাবে দেশ উদ্ধারের কাজ করত, অর্থাৎ তারা মন থেকে কিন্তু দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে তাদের জন্য কিছু করা, এই স্যাক্রিফাইসিং মেন্টালিটি কিন্তু তাদের ছিল না। তারা শুধুমাত্র নিজে ভালো থাকবো, নিজের নাম হবে, এবং এইভাবেই তারা চেষ্টা করতো দেশের, এইভাবে অর্থাৎ লোক দেখাচ্ছে দেশের কাজ করছে, কিন্তু আদপে তারা কতটা করছে সেটা কিন্তু একটা ব্যাপার। তাহলে চলো শুরু করি আমাদের আজকের কবিতা নন্দলাল। নন্দলাল তো একদা একটা ভীষণ পণ। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবে সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহবা বেশ। অর্থাৎ কোনো এক নন্দলাল সম্পর্কে কবি বলছেন যে নন্দলাল বলে একজন লোক, সে একটা ভীষণ পণ করে ফেললো, মানে সে একটা ডিসিশন নিয়ে ফেললো। কী ডিসিশনটা নিল? যে স্বদেশের তরে, দেশের জন্য সে তার জীবন উৎসর্গ করবেই, সে যে করেই হোক দেশোদ্ধারের কাজে সে নামবেই। তখন সবাই বলছে আহা করো কি নন্দলাল, কি করছো তুমি, দেশের কাজ করবে এভাবে দেশ উদ্ধারের জন্য নামছো। তখন নন্দলাল বলছে আমি কি বসে বসে সারা জীবন থাকবো? আমি না করলে আর কে দেশ উদ্ধার করবে? অর্থাৎ নন্দলাল বলতে চাইছে আমি দেশের কাজ করছি, আর আমি যদি না করি এই দেশের কাজটা কে করবে? আমি না করলে কে করবে এই দেশের কাজ? তখন সকলে বলল বাহবা বেশ। অর্থাৎ তখন সকলে নন্দলালের ওই যে বক্তব্যকে বা নন্দলালের পণকে বেশ বাহবা দিতে লাগলো। তাহলে আরেকবার এই প্যারাগ্রাফটা পড়ি, তোমাদের ভালো লাগবে, শোনো। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবে সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল
বসিয়া বসিয়া রহিব কি চিরকাল? আমি না করলে আর কে করিবে দেশের উদ্ধার এই দেশ? তখন সকলে বলিল, বাহবা বাহবা বেশ। তখন সবাই নন্দলালকে বেশ বাহবা দিতে লাগলো। নন্দর ভাই কলেরায় মরে, দেখিবে তারে কেবা? সকলে বলল, যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল, ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি? বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বটে ঠিক। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে এসে আমরা কি দেখছি? যে নন্দলালের ভাই এর কলেরা হয়েছে। তখনকার দিনে কি হতো জানো তো? কলেরা যদি কারো হতো তাহলে তাকে কিন্তু কেউ ছুতো না। তাকে এখন যেরকম করোনা হলে পরে লোকে ছুটছে না, আলাদা করে রেখে দিচ্ছে, সেই সময়ে কলেরা হলে পরে কিন্তু তারা কি করতো? তাকে পুরোপুরি আনটাচেবল করে দিত, মানে অস্পৃশ্য করে দিত। সেই বাড়িতে কেউ যেত না, যেহেতু তখনও কলেরার কোনো ভ্যাকসিন বেরোয়নি। এবং কলেরার যেহেতু কোনো ভ্যাকসিন বেরোয়নি, সেই হেতু কী হতো, কলেরা হলে পরে কেউ বাঁচতও না। এর মতো পরিস্থিতিতে খুব আপনজন যারা, তারাই কিন্তু ওই কলেরার হওয়া রুগীকে দেখাশোনা করতো। যারা খুব আপনজন তারাই দেখাশোনা করতো, কারণ বাকিদের পক্ষে কিন্তু যারা যাবে ধরো তারাই মরে যাবে, যেহেতু কোনো ভ্যাকসিন নেই। সুতরাং জীবন বিপন্ন করে নেহাতি আপনজন ছাড়া আর কিন্তু কেউ তারা রোগীর সেবা করতে পারতো না। তাই এক্ষেত্রে নন্দর ভাই কলেরা হয়েছে, তখন তাকে কে সেবা করবে? এটা তো একটা কথা। তখন সকলে কি বলছে, যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। বলছে, যাও নন্দ, ভাইয়ের সেবাটা করো, সব স্বাভাবিক, ভাইয়ের সেবা তো করতেই হবে। নন্দ তখন বলছে, ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, অর্থাৎ আমি যদি ভাইয়ের সেবা করতে গিয়ে জীবনটা দিই, না হয় দিলাম, আমার তো জীবনের কোনো মায়া নেই, কারণ আমি দেশ উদ্ধারের কাজে লেগেছি। আমার ব্রত হচ্ছে দেশের উদ্ধার করা, দেশের ভালো করা, না হয় দিলাম। আমার যদি মনে হয় যে আমি ভাইয়ের জন্য জীবনটা দেব, দিলাম, আমার তাতে কিচ্ছু এসে যায় না। কিন্তু অভাগা দেশের হবে কি? মানে দেশ উদ্ধারের জন্য তো আর কেউ নেই, একমাত্র আমিই আছি। তাহলে আমি যদি সেই দেশের জন্য প্রাণটা দিয়ে দিই, তাহলে আমার দেশের কি হবে? অভাগা দেশের হবে কি? বাঁচাটা আমার বড় প্রয়োজন, অর্থাৎ বেঁচে থাকাটা আমার খুব প্রয়োজন। ভেবে দেখি চারিদিক দেখে টেকে আমার মনে হচ্ছে ভাইয়ের জন্য, ভাই তো তুচ্ছ স্বার্থ, ভাইয়ের জন্য প্রাণ দিয়ে দিলে সেটা আমি দিতেই পারি, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু দেশে তো আপামর জনসাধারণ, এত লোক, তাদের জন্য তো আমার বেঁচে থাকতে হবে। সুতরাং আমি ভাইয়ের জন্য জীবনটা দিতেই পারি, কিন্তু অভাগা দেশের কি হবে? বাঁচাটা আমার বড় প্রয়োজন, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। বলছে, নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির। এই কাগজ করিল অর্থাৎ একটা নিউজ পেপার বার করলো, একটা সংবাদপত্র বার করলো। সেই সংবাদপত্রে কী করলো? গদ্যে পদ্যে সব ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে খুব জ্বালাময়ী বক্তৃতা লিখছে, যে এরা দেশের ক্ষতি করছে, অমুক করছে, তমুক করছে, মানে সে সাংঘাতিক আর কি। ওটা পড়ে তো সাধারণ মানুষ বেশ খুশি হচ্ছে যে নন্দলাল অন্তত তার সৎ সাহস আছে, দেশের মানুষের পক্ষে বিদেশিদের এগেনস্টে বলছে, সাধারণ মানুষের উপকার করতে চাইছে। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন। তাহলে দেশের জন্য নন্দলাল কি খাটছে, কাগজ বের করছে, তার মধ্যে সমস্ত দেশের যে ব্রিটিশ শাসনের এগেনস্টে বিভিন্ন কথা বলছে, আর বলছে যে পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, অর্থাৎ সে প্রচণ্ড খাটছে। কীরকম তার খাটছে? লেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খায় তার 10 গুণ।
যতটা লিখে তার চেয়ে দ্বিগুণ ঘুমাচ্ছে, আর খাচ্ছে কি, তার 10 গুণ সে খাওয়া শুরু করে দিল। কি কি সে খেত? খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল। বলছে এবার সে খেতে শুরু করলো কি কি, লুচি ছোকা, বেশ ছোলার ডাল ঠাল দিয়ে লুচি, আর থাল থাল ভরা সন্দেশ। মানে এতদিন নন্দ যা খেত, যেই মুহূর্তে নন্দ দেশের জন্য লেখা শুরু করলো, তখন কি হলো, পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন। নন্দ প্রচণ্ড খাটছে, কি করছে, যে লেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খায় তার 10 গুণ। 10 গুণ খেতেও শুরু করলো। তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল। তখন তো সবাই বেশ নন্দলালকে বাহবা দিতে লাগলো। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি। নন্দ, ওই যে বললাম কাগজ বের করেছিল, একবার একটা কাগজে, অর্থাৎ একটা নিউজ পেপারে একটা সাহেবকে আচ্ছা করে দিল। গালি অর্থাৎ তার সম্পর্কে বেশ খারাপ 2-4টে কথা লিখলো, যে সেই সাহেব যে দেশের মানুষের ক্ষতি করছে, বা সেই সাহেব যে ঠিকঠাক নয়, এসব সে খুব লিখলো। সাহেব আসিয়া গলাটা তাহার টিপিয়া ধরিল খালি। সাহেব এসে তো তার গলাটা টিপে ধরল। নন্দ বলিল আহা হা হা হা, করো কি, ছাড়ো না ছাই। নন্দ বলল আমাকে কি করছো, ছাড়ো ছাড়ো। কি হবে দেশের, গণপিটুনিতে আমি যদি মারা যাই। তা নন্দ একদিন ওই দেশের এক সাহেবের জন্য গালি দিল। সাহেব এসে যেই না নন্দর গলা টিপে ধরলো, নন্দ বলল আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, দেশের কি হবে, আমি যদি গণপিটুনিতে মারা যাই তাহলে দেশের কি হবে। নন্দ বাড়ি হতো বলো কবিঘে নাকে দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহবা 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 বাহা। নন্দ তখন সাহেবকে কি বলল, বলো আমাকে কি করতে হবে, আমি নাকে খত দেব, বা তুমি যা বলো তাই করব। অর্থাৎ নন্দ যদি প্রকৃত দেশপ্রেমী হতো, সে কিন্তু সাহেবকে এভাবে সাহেবের নিচে মাথা ঝুঁকিয়ে দিত না, মাথা নত করে দিত না। তাহলে আমরা কি দেখছি, যে নন্দলালকে প্রকৃত দেশপ্রেমী ছিল? একদমই নয়। নন্দ বাড়ির হতো না বাহির। নন্দ বাড়ির থেকে একদম বেরোতো না। কোথা কি ঘটে জানি, কোথায় কি হয়, ওই জন্য নন্দ বাড়ির থেকে একদম বেরোতো না। চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি। নন্দ কিন্তু গাড়িও চড়তো না, বাড়ির থেকেও বেরোতো না, গাড়িও চড়তো না, কি জানি কখন গাড়ি ফাড়ি উল্টে যায়। নৌকা ফিশন ডুবিছে ভীষণ। নৌকা ফিশন মানে, ফিশন মানে আগের বছর, নৌকা আগের বছর খুব অনেকবার ডুবেছে। রেলে কলিশন হয়, ট্রেনেও তো অ্যাক্সিডেন্ট হয়। তাহলে নন্দ কি করতো, গাড়ি চড়তো না, যদি গাড়ি উল্টে যায়। রাস্তায় বেরোতো না, গত বছর নৌকা ডুবি হয়েছিল, পাছে ওর নৌকা ডুবি হয়, ওই জন্য নন্দ নৌকা ডুবির ভয়ে নৌকাও চড়তো না। আর রেলগাড়িতে তো কলিশন লেগেই আছে, অর্থাৎ রেলগাড়িতে তো অ্যাক্সিডেন্ট লেগেই আছে। সুতরাং নন্দ কিন্তু রেলগাড়িও চড়াটা বন্ধ করে দিয়েছিল। হাটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। আর নন্দ হাঁটতোও না রাস্তায় বেরিয়ে, যদি সাপে কামড়ায়, যদি কুকুর তাড়া করে, যদি গাড়ি চাপা পড়ে, তাহলে নন্দ কী করতো, একদম বাড়ির মধ্যে বসে থাকতো। সে ভাবতো যদি রাস্তায় বেরোলে বাস উল্টে যায়, যদি ট্রেনে চললে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়, যদি নৌকোয় চললে নৌকো ডুবি হয়। শুধু তাই নয়, আমি বাড়ির থেকেও বেরোবে না, যদি আমি বেরোই, আমি যেই হাঁটবো অমনি আমাকে যদি সাপে কামড়ায়, বা যদি আমাকে কুকুর তাড়া করে, বা যদি আমাকে বাসে এসে চাপা দিয়ে দেয়। জন্য নন্দকে একদম বাড়িতে থাকতো। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল। তাই ঘরের ভেতরেই সে থাকতো, আর কি করতো, শুয়ে শুয়ে অনেক কষ্টে ভয়ে সে বেঁচে থাকতো। সকলে বলিল ভেলারে নন্দ, বেঁচে থাক চিরকাল। তখন সকলে বলল ওরে নন্দ, তুই এভাবে বেঁচে থাক চিরকাল। তা এই যে কবিতাটা আমরা পড়লাম, এই কবিতাটা থেকে কিন্তু দেশপ্রেমিক যারা, প্রকৃত দেশপ্রেমিক যারা, তাদের কথা বলা হচ্ছে না। যারা
দেশপ্রেমিক হিসেবে নিজেকে মনে করে এবং তার পরিবর্তে সুবিধা নিত, সেই সব মানুষদের উদ্দেশ্য করেই এটা একটা ব্যঙ্গাত্মক কবিতা। তা আজকে আমরা এই কবিতাটা রিডিং করলাম, কবিতার মানে বুঝলাম। কালকে এই কবিতাটা আমি তোমাদের ভালোভাবে পাঠ্যাংশের মূল ভাব বুঝিয়ে দেব এবং কবিতাটা আরেকবার তোমাদের ভালো করে পড়িয়ে দেব। প্রত্যেকে বাড়িতে নিশ্চয়ই সবার বই পেয়ে গেছো, খুব সুন্দর করে কবিতাটা রিডিং করবে।